অনেক বছর আগে এখানে কালা পানির শাস্তি দেওয়া হতো, কিন্তু গুগল তো করো, এখানেই পাওয়া যায় ওয়ার্ল্ডস বেস্ট বিচের মজা। না এটা মরিশাস, না মলদ্বীপস, না অস্ট্রেলিয়া, এটা আমার হিন্দুস্তান, আমার ইন্ডিয়া। ওয়েলকাম টু আন্দামান। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 29 অক্টোবর, লক্ষ্মী পুজোর পরের দিন। আজকে আমরা বেড়াতে যাচ্ছি। ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আন্দামান যাচ্ছি। এখন বাজে রাত 3টে, আমাদের ভোরবেলা ফ্লাইট আছে। এখন বেরিয়ে যাচ্ছি। 2:30 নাগাদ বেরিয়ে গেছি বাড়ি থেকে। অনেকদিন পরে আমি কোনো বিচ ডেস্টিনেশনে যাচ্ছি, সেজন্য আর ওয়েট করতে পারছি না। ভোর 5টায় ফ্লাইট, ওখানে পৌঁছাবো সকাল 7টায়। ভোরের ফ্লাইট সত্যি একটু চাপেরই হয়, বাট কিছু করার নেই। এরকম ফাঁকা রাস্তাঘাট বেশ ভালোই লাগছে। এয়ারপোর্ট এসেই গেছি, ঢুকবে আর 1-2 মিনিটে। গুড মর্নিং ফ্রম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লাগেজ ফাগেজ চেক ইন করে ঢুকে গেছি, অনেকটা সময় লাগলো, ভিড় ছিল, লাইনও ছিল। এবার এয়ারবাসে উঠবো, ফ্লাইটের দিকে যাব। ঘুম ঘুম পাচ্ছে, সারা রাত জেগে আছি, মনে হচ্ছে এবার জাস্ট কেউ ফ্লাইটে তুলে দাও। ফ্লাইটে উঠে বসে পড়েছি, এবার ফ্লাইট ছাড়লো। ফ্লাইটে চুপচাপ অনেকক্ষণ বসেছিলাম, সেই জন্য পোজ মেরে ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। ফ্লাইটে পোহা আর কফি অর্ডার করেছিলাম, ওরা বানিয়ে দিল। দেখা যাক খেয়ে কেমন লাগে। পোহা আর কফিটা ভালোই ছিল, আমার তো ভালোই লেগেছে, আর আমার পোহা ভালোই লাগে। পোর্ট ব্লেয়ারের কাছাকাছি যখন চলে যাবে, তখন এয়ারপোর্ট উইন্ডো থেকে বাইরে দেখতে ভুলো না। বিউটিফুল ভিউ। একটা আইল্যান্ডে এরিয়াল ভিউ কেমন হয়, সেটা সারা জীবন মনে থাকবে। আমি পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ারে, যেটা আন্দামান অ্যান্ড নিকোবরের ক্যাপিটাল সিটি। হ্যালো, ফাইনালি আমি পোর্ট ব্লেয়ারে, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিচ ডেস্টিনেশনে। হোটেল 10 মিনিট দূরেই আছে। হোটেলে যাই, দেখা হচ্ছে তারপর। এখন সকাল 9টা বাজে, এখন হোটেলে আসলাম। পোর্ট ব্লেয়ারে আছি এখন। কাল সারা রাত জাগা, ঘুম হয়নি, সেই জন্য টায়ার্ড হয়ে গেছিলাম। ফ্লাইটে ঘুমিয়ে গেছিলাম একটু। এখন ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করে বেরিয়ে যাব সাইট সিনের জন্য। সেলুলার জেল যাব। ওখানে সন্ধ্যাবেলা লাইট এন্ড সাউন্ড শো হয়, ওটাও দেখতে যাব, টিকিট কাটা আছে। এখন ফার্স্ট একটু ঘুমিয়ে নেব, তাহলে এনার্জি ফিরে পাবো।
হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে সেলুলার জেল। আবার বেরিয়ে পড়েছি, বাট খুব গরম এখানে। আন্দামান এসে এই ফার্স্ট সমুদ্র দেখলাম। আলাদাই এনভায়রনমেন্ট, আলাদাই ভিউ, খুব ভালো লাগছে। এসে গেছি কর্বিয়ান্স কোভ বিচে। গর্জিয়াস বিচ, হোয়াইট স্যান্ড, এত সুন্দর শুধু আমার ইন্ডিয়াতে। এখানে রেইনবো দেখা যাচ্ছিল। আই থিঙ্ক ক্যামেরায় রেকর্ড হয়েছে সেটা। একদম ব্লু ওয়াটার আর ক্লিয়ার ওয়াটার। এখন এসেছি করবেন্স কোভ বিচে, এরপর যাব সেলুলার জেলে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু জায়গাটা প্রচুর লোকজন রয়েছে, সেই জন্য আমার আবার একটু ফাঁকা বিচ, ফাঁকা জায়গা, একটু বসবো, রিল্যাক্স করব, এরকম জায়গা বেশি ভালো লাগে। আছে আরো বিচে যাব। এই জায়গাটা ফার্স্ট বিচে আজকে এলাম, ভালোই লাগলো। কালা পানির আগে নারিয়েল পানি খেতে এসেছি। সরি, ব্যাড জোক। এত গরমে ডাব খেতে ইচ্ছে করছিল, তাই ডাব খেতে এলাম। এসে গেছি কালা পানির শাস্তি নিতে, সেলুলার জেলে। এখন তো এটা টুরিস্ট স্পট, বাট ব্রিটিশদের সময় ফ্রিডম ফাইটারদের এই জেলে পাঠানো হতো। কালা পানি কেন বলা হতো? এখানে জল তো খুবই নীল। এখান থেকে বেরোনোর রাস্তা শুধুই জলের মাধ্যমে, সেটা খুবই মুশকিল ছিল। এটা একটা মিউজিয়ামে এলাম, এখানে সব বিপ্লবীদের ছবি টানানো আছে। একদম ছোট ছোট সেল, 15 by 8 ফিট। একটাই স্কাইলাইট, যেটা 3 মিটার ওপরে। একটাই কারণ ছিল, যে কোনো প্রিজনার না একে অপরের সাথে কথা বলতে পারতো, না একে অপরকে দেখতে পারতো। এটাকে কনসিডার করা হয় ডার্কেস্ট চ্যাপ্টার্স অফ হিস্ট্রি অফ ইন্ডিয়া। এটা সেলুলার জেল, যাকে বলা হয় পানিশমেন্ট অফ কালা পানি। এই জেল একটাই উদ্দেশ্যে বিল্ড করা হয়েছিল, ফ্রিডম ফাইটারদের টর্চার করার জন্য, যারা দেশের স্বাধীনতার জন্য লড়ছিল। সেলুলার জেল একটা 3 স্টোরেড স্ট্রাকচার, যার 7 উইংস আছে। এর আর্কিটেকচারের কনসেপ্ট এসেছিল পেনসিলভেনিয়া সিস্টেম থেকে, আর সেপারেট সিস্টেম থিওরি থেকে। 700 সেল এমনভাবে বানানো হয়েছিল যে কখনো কোনো কয়েদি অন্য কয়েদির সঙ্গে যাতে কথা বলতে না পারে। সেই থেকেই সেলুলার জেল নাম এসেছিল, সলিটারি সেল থেকে। একে বলা হয় পানিশমেন্ট অফ কালা পানি। সেলুলার জেল পোর্ট ব্লেয়ারে রয়েছে, যেটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে। এখানে দূর দূর অব্দি সমুদ্র রয়েছে। যে কোনো প্রিজনারের জন্য এখান থেকে বেরোনো সহজ নয়, এবং যদি বেরোতেও চায় তবুও সমুদ্রে ডুবে যাবে। প্রত্যেকদিন সন্ধেবেলা এখানে একটা অ্যামেজিং লাইট এন্ড সাউন্ড শো হয়, যেটাকে হিস্ট্রি অফ সেলুলার জেইল বলা হয়। কিভাবে এটা বানানো হয়েছিল এবং কি কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা সম্পর্কে বলা হয় এখানে। যেসব বীররা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল, তাদের মধ্যে একজন হলো বিনায়ক দামোদর সাভারকার। তিনি নানাভাবে সাহায্য করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। 1942-তে জাপানিজ ট্রুপ এই জেলটাকে টেক ওভার করেছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। তারপর অনেক ব্রিটিশ ট্রুপকে ডিটেইন করা হয়েছিল এই জেলে প্রিজনার হিসেবে। ব্রিটিশরা প্রিজনারদের নানাভাবে টর্চার করত, ইনোভেটিভ টেকনিক খুঁজতো টর্চার করার জন্য। ওই সময় 87 বিপ্লবীকে একসাথে ফাঁসি দেওয়া হতো। তারপরও ওরা স্লোগান দিত, বন্দে মাতরম। আজও এখানে অমর জ্যোতি জ্বলে, আমাদের বীরদের ডেডিকেট করার জন্য, যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল। সেলুলার জেলকে ইন্ডিয়ার ডার্কেস্ট চ্যাপ্টার বলা হয়।
এটা ইতিহাসের পাতায় সব সময় মনে রাখা উচিত। সো ডু ভিজিট দিস প্লেস উইথ ইয়োর ফ্যামিলি। এই রুমটায় দড়ি টানানো আছে, এখানে ওদের ফাঁসি দেওয়া হতো। এটাই লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা সন্ধেবেলা শুরু হয়। এক্সপেক্ট করিনি শোটা এত ভালো হবে। যদি এটা না দেখতাম তাহলে অনেক কিছু মিস করে যেতাম। এত সুন্দরভাবে গানের সাথে ডায়লগের সাথে এই পুরো শোটাকে বানানো হয়েছে, ওখানে বসে রীতিমতো ফিল করতে পারছিলাম কি হয়েছে, কিভাবে ব্রিটিশরা ইন্ডিয়ানদের ওপর টর্চার করেছে, দিনের পর দিন জেলে টর্চার করেছে, খেতে দেয়নি, মারধর করেছে, অস্বাভাবিক পরিশ্রম করিয়েছে, আরো কত কি যে সহ্য করতে হয়েছে ওদের দেশের স্বাধীনতার জন্য। अब भी मौजूद है जुल्मों की निशानी लोगों, दरो दीवार जो यहाँ आदम के बेटों ने आदम के बेटों पर बेरहमी से ढाई। सदियों से मैं इसी जगह मौजूद हूं। मेरे सीने में दफन है मुझे कहानियां, जिन्होंने इन हरे भरे खूबसूरत टापुओं को वो खौफनाक नाम दिया, काला पानी। आते रहे 18वीं सदी के अंत में আমি ওয়েট করছিলাম কখন ন্যাশনাল অ্যানথেম বাজানো হবে, আর কথা বলবো না। শো দেখে বেরিয়ে গেছি, কত লোক শো দেখতে এসেছিল। ওপর থেকে এখানে ভিউটা চরম লাগছিল। করবেন্স কোভ বিচ হয়ে আমরা গেছিলাম সেলুলার জেলে। সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা একদমই মিস করবে না, ওটা খুবই ভালো লাগলো। কিভাবে ওদের উপর অত্যাচার করা হতো, আর পান থেকে চুন খসলেই ওদের ফাঁসি দেওয়া হতো, নানাভাবে অত্যাচার করা হতো, সেগুলোই ওখানে দেখানো হয়েছে। তা সত্ত্বেও ওরা কিভাবে দেশের জন্য লড়াই করেছে, দেখলে সত্যি গায়ে কাটা দেয়। আজকে আমার এনার্জি একটু কমই ছিল, সেই জন্য ফটো ভিডিও একটু কমই নিয়েছি। আসলে সারা রাত জাগা, তারপর এতটা জার্নি করে এসেছি, আর ফ্লাইটে জার্নি করলে আমার সারাদিনটা একটু রেস্ট নেওয়ার দরকার হয়। সারাদিন রেস্ট নিলে তারপর ঠিক হয়ে যাই, তো আজকে সেটার সুযোগ পাইনি। তো আজকে এখন ফিরে গেছি, এখন রেস্ট নিলে কালকে সকাল থেকে ফুল এনার্জি পাবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।